জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। এবছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলায় স্বৈরশাসন থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আত্মগোপনে আছেন 58 বছর বয়সী এই নেত্রী। শিল্প প্রকৌশলে পড়াশোনা করলেও নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তোলা সুমাতের প্রতিষ্ঠাতা মারিয়া অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য লড়ছেন 20 বছরের বেশি সময় ধরে। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট 338 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছিল। এর মধ্যে 244 জন ব্যক্তি ও 94টি প্রতিষ্ঠান ছিল। বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি করা হচ্ছে কেন, এমন প্রশ্ন ছুড়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কারো প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে মন্তব্য করেনি। শুক্রবার 90-এর গণঅভ্যুত্থানে শহীদ জিহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেয়ার চেষ্টা চলছে। নির্বাচনের সময় প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। ফখরুল বলেন, কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, প্রয়োজন নির্বাচিত সরকার। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। সংস্কার বিএনপি শুরু করেছে, বিএনপি সংস্কারকে চলমান রাখবে। এ সময় আলোকচিত্রী শহীদুল আলমকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের ঘোষণাকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি একথা বলেন। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে এই বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং তার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে, সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশে আবারও আধিপত্য বিস্তারের জন্য ওত পেতে আছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভারত বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। একই আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিয়ে যেতে হবে, সেফ এক্সিটের কোনো সুযোগ নেই। মানুষের ভোটের অধিকারটা ফিরে দেয়, মানুষ ঠিক করুক মানুষ কাকে চায়। মানুষ কি ধানের শীষ চায় নাকি অন্য কোনো মার্কা চায়, মানুষকে ঠিক করতে দেন। আপনারা কেন আজকে যে সরকার আছে তার কাছে জবরদস্তি করতেছেন? এটা মানতেই হবে, এটা দিতেই হবে। তারা দেয়ার কে? আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন যেন হয়, না হলে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরতন্ত্রের শিখণ্ডী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে।
ভারত সম্বন্ধে আমাদেরকে সতর্ক সজাগ না থাকলে আমাদের বিপদ হতে পারে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, একটি দলের দিকে হেলে যাচ্ছে প্রশাসন ও অনেক উপদেষ্টা। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আমরা লেভেল প্লেইং ফিল্ড, পিয়ার পদ্ধতি, আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে। যেসব দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি বোঝে না, তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সংস্কার, বিচার ও পিয়ার এবং শ্রমিক বান্ধব রাষ্ট্র নির্মাণের দাবিতে শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী ভাষা একটা যাবে। দেশপ্রেমিক যারা রয়েছেন, আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে। আজকে যদি আমাদের উঠাতে হয়, তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে একথা বলেন তিনি। রাষ্ট্রপতির আদেশ ও নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর কোন ব্যত্যয় বাংলার মানুষ মানবে না, জুলাই যোদ্ধারা মানবে না। প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবার যুদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই দাবিতে বিক্ষোভ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই যেতে চাই বরিশালে। অমিত, 5 দফার মধ্যে কি কি আছে আর বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন দেখছেন জানাবেন। মাহফুজ, একটু জানিয়ে রাখি যে আজকে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করা সহ 5 দফা দাবিতে কিন্তু বরিশালের যে ইসলামিক দলগুলো রয়েছে তারা সমাবেশ এবং যে গণমিছিল সেটি কিন্তু করছে। এবং এই মুহূর্তে যারা কর্মীরা রয়েছেন, মহানগরীর 30টি ওয়ার্ড থেকে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এবং আপনারা দেখছেন যে বরিশাল নগরীর যে সদর রোড রয়েছে সেই সদর রোডটি পুরোপুরি কানায় কানায় পূর্ণ রয়েছে এবং বিভিন্ন ধরনের প্লাকার্ড এবং স্লোগানে পুরো সদর রোড কিন্তু এই মুহূর্তে মুখরিত রয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে তারা এই সময়ের মধ্যে কিন্তু 5টি দাবি করেছেন। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু যে সেই মিছিল পূর্বক যে সংক্ষিপ্ত সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং একটু দাবিগুলো জানিয়ে রাখি যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া আগামী জাতীয় নির্বাচন উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু এবং নির্বাচন অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির
বিচার দৃশ্যমান করা সহ 5টি দাবি কিন্তু তারা তুলছেন এবং এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবং এতে বরিশাল মহানগরীর যে 30টি ওয়ার্ডের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি যে বিকাল থেকেই তারা ছোট ছোট মিছিল আকারে এই সদর রোডে এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে গণমিছিলটি সেটি অনুষ্ঠিত হবে। এছাড়াও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন নেতাকর্মীরা তারাও কিন্তু একটি মিছিল করেছেন, গণমিছিল করেছেন এবং তারাও এই দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারাও বলছেন যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি তারা দাবি করছেন এবং সেই দাবিতেই কিন্তু তারা বরিশাল নগরীতে আজকে গণমিছিল করেছেন। এবং এই মুহূর্তে যারা জামায়াত ইসলামীর সদস্যরা রয়েছেন কিংবা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি আসরের নামাজের পরপরেই বরিশাল নগরীর যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং কেন্দ্রীয় নেতারা কিংবা যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সংক্ষিপ্ত সমাবেশ করছেন। সেই সমাবেশেও তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির সাথে বাংলাদেশের মানুষের দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো আসলে যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বেন না এবং এই সময় তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করেছেন সকলের মাঝে। এবং আরেকটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরে কিন্তু এই সদর রোড থেকেই কিন্তু একটি গণমিছিল বের হবে। মিছিলটি বরিশাল নগরীর সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, কোর্ট হয়ে যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করে আবার এইখানে এসে শেষ হবার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি যে শুধুমাত্র জামাত ইসলামী নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একটি গণমিছিল কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে পিআর পদ্ধতিতে 5 দফা দাবিতে তারা কিন্তু এই গণমিছিল করছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মাহফুজ। বরিশালের বিক্ষোভের খবর জানছিলাম। এবারে যেতে চাই ময়মনসিংহে, সেখানে রয়েছে ইমতিয়াজ। ইমতিয়াজ, আপনি জানাবেন দাবি আদায়ের বিষয়ে নেতাকর্মীরা কি বলছেন? জুলাই সনদের আইনি ভিত্তি সহ পিআর পদ্ধতি নির্বাচন সহ 5 দফা দাবিতে সারা দেশে বাংলাদেশের জামায়াত ইসলামী কিন্তু তারা গণমিছিল করছে এবং তারই আলোকে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে ঠিক 4:30টার পরে একটি সংক্ষিপ্ত সভা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী যে নেতাকর্মীরা রয়েছেন। এরপরেই কিন্তু তারা একটি গণমিছিল বের করে মূলত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে তাদের এই গণমিছিল। এবং তারা যেটা বলছেন যে মূলত যে নির্বাচন পদ্ধতি আগামীতে সেই ফেব্রুয়ারিতেই তাদের এই পিআর পদ্ধতিতে দাবি এবং তার যে 5 দফা দাবি রয়েছে সারা দেশে তারা যে দাবিটি বলছেন সেই বিষয়টি নিষ্পত্তির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাদের যে দাবিগুলো মূলত জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সেই সাথে ফ্যাসিস্ট সরকার সকল জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান যাতে হয় সে বিষয়টি নিশ্চয়তার কথা বলছেন। স্বৈরাচারের দোষ জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের কথা বলছেন। এবং আজকে এই গণমিছিলের মূল নেতৃত্ব দেন মাওলানা কামরুল আহসান এমরুল, তিনি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, আমির ময়মনসিংহ মহানগর বাংলাদেশ জামায়াত ইসলামী ও জামায়াতে মনোনীত ময়মনসিংহ সদর 4 আসনের মনোনীত প্রার্থী। এবং সেই সাথে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন, বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা আসেন। তারা যেটা আমাদেরকে বলছেন যে পিআর পদ্ধতির মধ্য দিয়ে যে নির্বাচনটি তারা চাচ্ছেন, যেখানে সকল ছোট ছোট যে দলগুলো রয়েছে সেই দলের যে অধিকার, সেই দলের যে সংসদে আসার সেই পথটি সুগম হবে এবং সেই সাথে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা কিন্তু অব্যাহত থাকবে। কিন্তু তারা বলছেন যে প্রতিটি ভোটের সমাধান মূল্যায়ন নিশ্চিত হয় এই পিআরের মাধ্যমে এবং স্বৈরতন্ত্র করে জবাবদিহিতে অংশগ্রহণমূলক জনগণের সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সাথে দলভিত্তিক নির্বাচন হয়, দলীয় ইশতেহার ও দলীয় কার্যক্রম নির্বাচনকে প্রভাবিত করে এবং দল নির্বাচন ব্যয় বহন করে, ফলে নির্বাচনকালীন অবৈধ অর্থের প্রবাহ এবং নির্বাচনী ব্যয় হ্রাস পায়, দ্বন্দ্ব সংঘাত হ্রাস পায় এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ বিরাজ করে দল অভিজ্ঞ প্রজ্ঞাবান এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের বাছাই করতে পারে। স্থানীয় সরকার সংসদের সদস্যদের হস্তক্ষেপ হ্রাস পায় এবং স্থানীয় সরকার স্থানীয়ভাবে উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, ফলে স্থানীয় সরকার শক্তিশালী হয়। এবং এছাড়া আরও বিভিন্ন যুক্তি তারা পিআর নির্বাচনের পক্ষে তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে আর কোনো এমন কোন নির্বাচন ব্যবস্থা যেন বাংলাদেশে না আসে যাতে আরেকটি স্বৈর শাসক তৈরি হয়। সব মিলে এখনও গণমিছিল চলছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তো এই ছিল ময়মনসিংহ থেকে সবশেষ খবর আমার কাছে। বরিশাল ও ময়মনসিংহ থেকে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ডাক দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছে সেখানে। আসলে তাদের জাতিসত্তার একটা পরিচায়ক হিসাবে অনেক দিনই কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকবে। আজকে যারা
আমাদের অতীতকে তোমাদের চিত্রকর্মের মাধ্যমে, রচনার মাধ্যমে আমাদের সামনে নিয়ে এসেছো। যারা পুরস্কার পেয়েছো তাদেরকে অভিনন্দন, যারা পুরস্কার পাওনি কিন্তু অংশগ্রহণ করেছো, বর্তমান প্রজন্মের হয়ে অতীতের সাথে একটা সেতুবন্ধন গড়েছো, তাদেরকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আজকে উঠতে সময় একটা চিঠি পড়লাম, শহীদ আনাসের চিঠি, যেটার শেষ লাইনটা আমাকে খুব কষ্ট দিয়েছে, যে যত ভুল আছে সব ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এখন জাতি গঠনের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এসে পৌঁছেছি। স্পষ্টতই আমাদের প্রজন্মের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যাশার একটা বড় ধরনের দূরত্ব আছে। প্রত্যাশার এই বড় দূরত্ব আমাদেরকে পূরণ করতে হবে। এই দেশকে, এই সমাজকে ওই যে আনাসের চিঠিতে যেভাবে লেখা আছে সেরকমভাবেই দায়িত্বশীলতার সাথে সকলকে গড়তে হবে। দেশ আসলে যতটা অধিকারের ততটা দায়িত্বেরও। যে জিনিসটা আনাস উপলব্ধি করেছিল সে জিনিসটা আমরা যখন সকলেই উপলব্ধি করব, তখন আসলে যে পরিবর্তনটার জন্য 2000 প্রাণ চলে গেল, প্রায় 450 মানুষ দৃষ্টিশক্তি হারালো, গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ আমরা পেলাম, সেই উত্তরণটা যেন মানসম্মত উত্তরণ হয়। আমরা যেন পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য, একটা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, সাম্যভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে পারি। সেই জন্য আজকে যারা অংশগ্রহণ করেছ তাদের কাছে আহ্বান রইল, এই যাত্রাপথ কখনোই মসৃণ হবে না। একটা ডাক দিবসের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন পরিবেশ উপদেষ্টা, আমরা যুক্ত ছিলাম সেখানে। ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে আজকের মধ্যেই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নেওয়া হবে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন। পরে সেখান থেকে তাকে দেশে ফেরানো হবে। শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে মুক্ত করতে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। এর আগে গত 8 অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে আটক করে ইসরায়েল। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 জন অধিকার কর্মী জাহাজটিতে ছিলেন। রাজধানীর সূত্রাপুরের ডালপট্টি এলাকায় অভিযান চালিয়ে আশরাফ বুক বাইন্ডিং নামের একটি কারখানা থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা, ইংরেজি ও সহপাঠ বইয়ের বিপুল পরিমাণ নকল কপি উদ্ধার করেছে পুলিশ। এ সময় কারখানার স্বত্বাধিকারী নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের সূত্রাপুর থানার উপপরিদর্শক আমির হেলালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একটি পরিদর্শক দলও উপস্থিত ছিলেন। পুলিশ বলছে, সূত্রাপুর থানার এসআই আমির হেলালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফ বুক বাইন্ডিং থেকে নকল বই উদ্ধার করা হয়েছে। বাইন্ডিং কারখানার মালিক নাজমুলকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন মিম প্রেসে অভিযান চালানো হয়। সেখান থেকেও কিছু নকল বইয়ের ছাপা ফরমা উদ্ধার করা হয়। চারুকলার বকুলতলা ও পরবর্তীতে গ্যান্ডারিয়ায়ও হয়নি এবারের সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনের শরৎ উৎসব। সকালে চারুকলার বকুলতলার পরিবর্তে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় কচিকাচার মেলার মাঠে অনুষ্ঠান করতে গেলে বাধার মুখে পড়তে হয় শিল্পীদের। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মঞ্জার চৌধুরী সুইট জানান, শেষ মুহূর্তে গোলযোগ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ অনুমতি বাতিল করে। সকালে গ্যান্ডারিয়ায় অনুষ্ঠান স্থলে এসে একই শঙ্কার কথা জানান স্থানীয় প্রশাসন। এবারের অনুষ্ঠান উৎসর্গ করার কথা ছিল সদ্য প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে। অনুষ্ঠান না হলেও তাকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গেয়ে আয়োজন হতে না দেওয়ার প্রতিবাদ জানান তারা। খেলাঘর, উদীচী, সত্যেন সেন এবং 30 বছর ধরে করছি বসন্ত উৎসব।
25 বছর ধরে করছি নবান্ন উৎসব। এই উৎসবগুলো আপনাদের সামনে হাজির করেছি। আমাদের গান, কবিতা, আবৃত্তি, পাঠ সবকিছু সাজিয়েছিলাম। বিধি বাম আমরা সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। সমসাময়িক ইস্যুতে ময়মনসিংহ প্রেস ক্লাবে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। বিদেশিরা এসে অনেক কথা বলেছেন, বড় একজন এসে অনেক ধরনের চাপিয়ে দেওয়ার মতো কথাবার্তা বলেছেন যে এই আপনারা এটা করেন ওইটা করেন। তারপরে তারাঙ্ক এসছেন, আপনাদের মনে আছে। আপনি দেখেন এবার কোনো বিদেশি কেউ নেই। আমরা আমাদের ডিবেটটা আমরাই করেছি। আমরা কি রকম শাসন তন্ত্র চাই, আমরা কিভাবে আমাদের পাওয়ারের যে অর্গানগুলো সেই তার মধ্যে ভারসাম্য কিভাবে আনতে চাই, সেই বিষয়গুলো তারা অ্যাড্রেস করেছেন। এবং এর কারণে আপনি দেখেন যে গত 6 মাসে কোনো ধরনের কোনো স্ট্রিটে কিন্তু কোনো পলিটিক্যাল প্রোটেস্ট নাই। প্রোটেস্ট হয়েছে অন্যান্য বিষয়ে, প্রচুর প্রোটেস্ট হয়েছে, মানে আনপ্রেসিডেন্টেড, বাট এই বিষয়ে তেমন কিন্তু নাই। এবং এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের মানে অনেকে অনেক ধরনের কথা বলেছেন যে না এটা মানে এই কথাবার্তা যা হচ্ছে এটা ভেঙে যাবে, এটা এগোবে না, ইভেনচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো তারা অনেক দূরে সরে যাবেন একে অপরের থেকে। তা কিন্তু হয়নি, সবাই একসাথেই ছিলেন, একতাবদ্ধভাবে তারা ডিফারেন্স করছে। আমরা যেরকম আমরা আগে তো, এখন তো না হয় ছোট ফ্যামিলি, এক ছেলে বা এক ছেলে এক মেয়ে বা ঊর্ধ্বে 3 জন। আগে তো আমাদের কি হতো 5, 6, 7 ভাই, আমরা 5 ভাই 1 বোন। হ্যাঁ, তো আগেকার ফ্যামিলিতে দেখবেন যে আমরা 6, 7, 8 জন একসাথে বড় হচ্ছি, এক একজন এক এক অপিনিয়ন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা তো একই ঘরের নিচেই আছি। এইবারের ডিবেটটাই এরকম যে একই ঘরের নিচে থেকে এক একজন তাদের অপিনিয়ন দিচ্ছেন। আমি বলবো যে এটা খুবই আনপ্রেসিডেন্টেড। এবং আপনারা জানেন 15 তারিখে তো একটা ঘোষণাও এসছে যে এটা সই হবে। সই হওয়ার পরে আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা ইলেকশনের জন্য প্রস্তুতি নেবেন, একদম ভালোভাবে প্রস্তুতি নেবেন। অলরেডি 2-1টা পার্টি আপনারা দেখেছেন যে তারা তাদের ঘোষণা করছে, নমিনেশন ঘোষণা করছে। বাংলাদেশের সুস্থ ধারার পলিটিক্স এর মাধ্যমে নবযাত্রা শুরু করবে। বাংলাদেশে এই আগের মতো হানাহানির পলিটিক্স আর থাকবে না। থ্যাংক ইউ। ময়মনসিংহ প্রেস ক্লাবে কথা বলছিলেন প্রেস সচিব, যুক্ত ছিলাম সেখানে। ছুটির দিনেও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। দুপুরে আবাসিক হলে হলে প্রচারণা চালানোর পর জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রচারণা চালায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ স্বতন্ত্র প্রার্থী ও অন্য প্যানেলের প্রার্থীরাও প্রচারণা চালায়। এছাড়া 17টি আবাসিক হল সংসদের প্রার্থীরাও রুমে রুমে গিয়ে প্রচারণা চালায়। এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরে ও সমর্থন চান। এছাড়া একে অপরকে সহযোগিতা সহ ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ উৎসবমুখর রাখারও অঙ্গীকার করেন। তফসিল অনুযায়ী 16 অক্টোবর রাকসু নির্বাচন হবে। সকলে মিলে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তুলব। আমি যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হেরেও যাই, যে আমার বিপরীতে ভিপি পদে নির্বাচিত হবে, আমি তার সাথে একসাথে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। যতগুলো ভোট পাবো, আমার ভোটারদের প্রতি সম্মান রেখে আমি ততগুলো গাছ উপহার দিব। গণতান্ত্রিক মূল্যবোধ, সাইবার বুলিং মুক্ত, ভয়ভীতিহীন একটা সুন্দর রাকসু নির্বাচন এবং আমরা আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে চাই। ছুটির দিনেও থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। কুশল বিনিময় আর ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, প্রচারণায় প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আজকে মূলত ছুটির দিন, যে কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। আবাসিক হল এবং সেই সাথে আশেপাশের কটেজ এবং মেসে যারা অবস্থান করছেন সেই সকল শিক্ষার্থীরা ক্যাম্পাসে রয়েছেন এবং ছুটির দিন অনেকটা অবসর
অবসর কাটাচ্ছেন তারা, এবং সেই অবসরের সময়ে এই বিকেলটাতে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসেন, আড্ডা দেন, এবং আড্ডার জন্য ক্যাম্পাসের বেশ কিছু জায়গা কিন্তু প্রসিদ্ধ। তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের যে স্টেশন রয়েছে সেটি একটি এলাকা, এবং সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদল শিক্ষার্থী, তারা অহিংস শিক্ষার্থী প্যানেলের পক্ষ থেকে তারা নির্বাচন করছেন এবং তাদের পক্ষে তারা এখানে গান গাইছেন, এবং এভাবে কিন্তু গান গেয়ে শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা তারা করছেন। এবং এখানে যারা আসছেন এই গান শুনতে যারা আসছেন তাদের মাঝে তারা লিফলেট বিতরণ করছেন, এবং একই সাথে এই স্টেশন চত্বরে যারা আসছেন আড্ডার জন্য যারা আসছেন তাদের সাথে কথা বলা এবং তাদেরকে নিজেদের লিফলেট বিতরণ এবং তাদের কাছে নির্বাচন নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো তুলে ধরাই কিন্তু এই শিক্ষার্থীদের এই যে গানের যে আয়োজন সেটির মূল লক্ষ্য। এবং শুধুমাত্র এইভাবে গান নয়, কেউ কেউ নাটিকা কিংবা নানান অভিনয়ের মধ্য দিয়ে কিংবা বিভিন্ন চরিত্রে নিজেকে সাজিয়ে কিন্তু প্রচার প্রচারণা চলছে, এবং আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা গড়াবে, এবং সন্ধ্যা গড়ানোর পরেই কিন্তু এই জায়গাটি আসলে আরও জমজমাট হয়ে পড়ে এবং সেখানে শিক্ষার্থীরা আসেন এবং সেই জায়গাতে কিন্তু প্রার্থীরা সন্ধ্যার পরের প্রচারণার অংশ হিসেবে বেছে নেন। এবং এখানে যখন আড্ডা কিছুটা সীমিত হয়ে আসে তারপরে কিন্তু আবাসিক হলগুলোতেও প্রার্থীরা প্রচার প্রচারণা করছেন। অর্থাৎ দিনের একেবারে শুরু থেকে যতক্ষণ পর্যন্ত প্রচারণার সময় রয়েছে পুরো সময়টা জুড়েই কিন্তু শিক্ষার্থীরা প্রচার প্রচারণার জন্য কাজে লাগাচ্ছেন, কারণ সময় একেবারেই কম। আজ শুক্রবার শেষ হতে চলেছে, সামনে শনি রবি সোম এই 3 দিন তারা প্রচারণা চালাতে পারবেন, মাঝখানে মঙ্গলবার কিন্তু কোনো প্রচারণা চালাতে পারবেন না, এবং এরপরেই কিন্তু বুধবার নির্বাচন। এবং সেই নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যেটি প্রায় 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে 13টি প্যানেল সহ বিভিন্ন আরও অসংখ্য স্বতন্ত্র প্রার্থী কিন্তু অংশ নিচ্ছেন, এবং তাদের পদচারণা সেই সাথে ভোটারদের যে আগ্রহ তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে ক্যাম্পাসে। এবং সেই উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা যেমন প্রচারণা করছেন তেমনি যারা ভোটার রয়েছেন তারাও প্রার্থীদের নানান প্রশ্ন জুড়ে দিয়ে তাদের পরিকল্পনাগুলো জানার চেষ্টা করছেন। চাকসু নির্বাচনে প্রচারণার খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। প্রায় 3 দিন পর খুলনার ঢাকি নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হয়েছে, তবে এর মধ্যে তলিয়ে গেছে 3000 বিঘা জমির আমন ধান, শত শত মাছের ঘের ও পুকুর, যাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 100 কোটি টাকা। এছাড়া এখনও পানিবন্দী 20,000 মানুষ। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে রাতভর কাজ করেছে প্রশাসন ও স্থানীয়রা। ভোরে জোয়ারের পানি ঢোকার আগেই শেষ হয়েছে বেড়িবাঁধ বাঁধার কাজ। এতে আর নতুন করে পানি ঢুকবে না প্লাবিত গ্রামগুলোতে, তবে যে পানি প্রবেশ করেছে তা নামতে বেগ পেতে হবে। গত মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢাকি নদীর পানির তোড়ে প্রায় 200 ফুট এলাকা জুড়ে ভেঙে যায় বাঁধটি। এতে তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বুটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলাবুনিয়া, মশামারি, গড়খালি ও কাকড়াবুনিয়া এলাকা প্লাবিত হয়। প্লাবিত এলাকাগুলোতে এখনও পানিবন্দী হয়ে আছে অনেক মানুষ। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 160 পরিবারের মাঝে শুকনো খাবার ও 120 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কাজ অনেক দ্রুত গতিতে চলতেছে, কাজের উপর মহোদয় আপ্রাণ চেষ্টা করতেছে যাতে বড় আকারে যা ক্ষতি হয়ে গেছে আর ক্ষতি না হয়। রাত্রে অল্প অল্প পানি ছাপাইছে, আর এখন যে পরিবেশ আছে তাই এই বেলাটা কাজ করতে হলে আশা করি আর পানি ঢুকবে না। আশা করা যায় পানি মনে হয় ঢুকবে না, যদি আরেকটা টিউব দিতে পারে তাহলে পানিটা ঢুকবে না। যা ঢুকেছে তার সমস্যা না, ওটা তাহলে গেট দিয়ে বেরোয় যাবে। সংযুক্ত আরব আমিরাতের কারাগারে মারা যাওয়া জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা 10:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ। স্বজনেরা জানান, আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেয়ার জন্য রাজপথে নেমে এসেছিলেন আব্দুল হামিদ। পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করা হয়। এরপর মানসিক চাপে থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত 22 সেপ্টেম্বর মারা যান তিনি। কারাগারে থাকাকালীন পরিবারের সঙ্গে মাত্র 2 বার যোগাযোগ করেছিলেন আব্দুল হামিদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সরকারের কাছে থেকে সহযোগিতা চায় পরিবার। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় আবুধাবিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 4,500 বাংলাদেশের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় 225 জনকে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় 200 জনকে ফিরে আনা সম্ভব হলেও কারাগারে বন্দী ছিল 25 জন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এটার জন্য ব্যথিত। কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছ থেকে, কারো কাছ থেকে পাইনি। আমরা হতাশাগ্রস্ত। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরতো না। যদি অবিবাহিত থাকে তখন তার মা বাবা যে কোনো একজনে আমাদের প্রবাসী কল্যাণ দেশ থেকে এই যে ৩৫,০০০ টাকা স্যার ওই যে দাফন ভবন বাবদ যে খরচটা সেটা গ্রহণ করে আর কি। নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা ও হ্যাকিং কাজে ব্যবহৃত ৩৫টি মোবাইল ও বিভিন্ন সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। লালপুর উপজেলার বিলমারিয়া ও দুরদুরিয়া ইউনিয়নের একদল হ্যাকার দীর্ঘদিন ধরে ইমো সহ সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে কখনো সেনাবাহিনী কখনো পুলিশ সদস্যের পরিচয় এবং ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার জেলার লালপুর এবং দুরদুরিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে এই চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা দায়ের করেছে। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলেও রাজধানীর কাঁচা বাজারে সাধারণ ক্রেতাদের হাতের নাগালে নেই সবজি। মাছ মাংসের দামে যোগ হয়েছে নতুন সংখ্যা। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা কমলেও আজ ১৮০ থেকে ২০০ টাকায় দাঁড়িয়েছে। সবজিতেও একই চিত্র। টমেটো ১৩০ থেকে ১৪০ টাকা, শীতের সবজি শিম ১৭০ টাকা, গাজর ১২০ টাকা, পটল ৮০ টাকায় মিললেও বেগুন মিলছে না ১৩০ টাকার নিচে। এছাড়া টমেটো ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা আর বরবটির প্রতি কেজি ৯০ টাকা। শসার দামও ৮০ টাকা। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, আমিষের চাহিদা মেটাতে ব্রয়লার মুরগি বেছে নিলেও তাও নেই সাধ্যের মধ্যে। ৳৮০ টাকার নিচে আপনি কোনো সবজিই নাই। ইভেন যদি লেবু কিনতে চান সেটাও ৫০ টাকা ৬০ টাকা হালি। আজকে লাল শাক ৩০ টাকা একাটি। উচ্চবিত্ত তাদের কোনো সমস্যা নেই, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য একটু হাহাকার অবস্থা। গত সাথে 15 দিন আগে পাঙ্গাস মাছ কিনলাম ১৬০ টাকা কেজি, আজকে এই পাঙ্গাস কিনলাম ২২০ টাকা। শীতের শুরুতে এটার দাম বেশি হবে স্বাভাবিক, কিন্তু এত বেশি এটা যারা খেটে খাওয়া মানুষ, আমরা চাকরিজীবী মানুষ যারা দিনমজুর আছে তাদের জন্য আসলে নাভিশ্বাস হয়ে যাচ্ছে। আগে তো সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগের ২০০টা সিন্ডিকেট করছে, এখন কারা সিন্ডিকেট করতেছে। ছুটির দিনে সারা দেশের বাজারে শীতকালীন সবজির সরবরাহ কিছুটা বাড়লেও প্রভাব নেই দামে। এখনও অনেকটাই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এখনও সহনীয় নয় কাঁচামরিচের দাম। এদিকে সরবরাহ সংকটে বেড়েছে সব ধরনের চাষের মাছের দাম। অনেকটা বাড়তি সবজির দাম। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। এদিকে নেত্রকোনায় সপ্তাহ ব্যবধানে বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই। এছাড়া সৈয়দপুরে সবজির লাগামহীন দামে দিশেহারা ক্রেতা। সরবরাহ কিছুটা বাড়লেও বেশিরভাগ সবজির দাম ৫০ টাকার বেশি। আমদানিতে দাম কিছুটা কমলেও কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। এদিকে শুক্রবার ছুটির দিনে ময়মনসিংহের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সরবরাহ কম থাকায় সংকট ছিল চাষের মাছের। ফলে সপ্তাহ ব্যবধানে কেজিতে চাষের মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া আমদানির প্রভাবে নওগাঁয় ২ সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে। শাকসবজির দর এই চড়া দাম, বাজার তো অনেকটাই নিয়ন্ত্রণে, সব মালই নিয়ন্ত্রণে, দাম আগের থেকে একটু কমে আইছে। কিন্তু বেশি দাম পাইকার বেশি, ইলিশ মাছ নাই, এই জন্য মাছটির দাম বেশি। যে মাছ কিনতে আসছিলাম ওই মাছ ওই বাজারে কিনতে পারি না। রাঙামাটির জুরাছড়িতে সুবলং শাখা বনবিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৩২তম কঠিন চিবর দানোৎসব। সকালে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে ২৪ ঘন্টার মধ্যে তৈরি করা বস্ত্র জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে দান করা হয়। গতকাল বৃহস্পতিবার সারারাতব্যাপী বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া রঙের এই বস্ত্র বুনন শুরু করেন পুণ্যার্থীরা। আজ বুনন সম্পন্ন করেই কঠিন চিবর দানোৎসবে অংশ নেন তারা। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্তবীর।
গাজা শান্তি চুক্তি অনুসারে নির্দিষ্ট সীমানা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ধীরে ধীরে উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে সরে যেতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এর আগে গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবের প্রথম ধাপের অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। স্থানীয় সময় শুক্রবার সকালে ইসরায়েলি মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয় 24 ঘন্টার মধ্যে গাজায় অভিযান বন্ধ করবে আইডিএফ, আর পরবর্তী 72 ঘন্টার মধ্যে সব জিম্মিদের মুক্তি দেবে হামাস। যদিও এর মধ্য দিয়ে গাজায় কিভাবে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা হবে তা নিয়ে বিস্তারিত কোনো ধারণা পাওয়া যায়নি। যদিও হামাসের সমঝোতাকারী দলের প্রধান খলিল আল হায়া মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী পক্ষ তাদের নিশ্চয়তা দিয়েছে অস্ত্রবিরতির প্রথম ধাপ কার্যকর হলে এর ধারাবাহিকতায় গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার মাঝরাতে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এমন গুঞ্জন ওঠে সামাজিক মাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে। স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত কোনো বিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন পাকিস্তানের যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে। আবারও ইউক্রেনে বড় ধরনের হামলা করেছে রাশিয়া। শুক্রবার ভোরে কিয়েভের বেশ কয়েকটি বহুতল ভবনে হামলা করে রুশ বাহিনী। এতে আগুন ধরে যায় সেখানে। দমকল বাহিনীর কয়েক ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। রাশিয়া এই হামলায় আহত হন ইউক্রেনের 9 জন বেসামরিক। এদের মধ্যে 5 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বহুতল ভবন ছাড়াও কিয়েভের জ্বালানি কেন্দ্র হামলার অভিযোগ তুলেছেন দেশটির জ্বালানি মন্ত্রী। গত মাসে রুশ ইউক্রেন যুদ্ধবিরতির নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের মধ্যে বেশ তোড়জোড় দেখা গেলেও সময়ের সঙ্গে ফিকে হয়ে আসছে সেই সম্ভাবনা। আর এর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুষছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশের উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর প্রলয়ঙ্কারী সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয় কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্পে অনেক ভবন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় 1 মিটারের বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে এবং উপসাগর ও প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির ভূমিকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল 11:43 আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমি বৃষ্টিতে স্পেনের দক্ষিণাঞ্চলে মুরসিয়া অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। শুক্রবার এই অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। একই সঙ্গে জারি রয়েছে ঘূর্ণিঝড় সতর্কতাও। এই অবস্থায় স্থানীয়দের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার। বন্যার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে কমিউনিটি সেন্টারগুলোও। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।